আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের 2025 সালের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের পদার্থর এর অনুশীলনীমূলক যত ছক এবং প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো পড়ে শোনাবো। তা ভিডিওটি শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অন করে দাও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেই নতুন ভিডিওটি দেখতে পারো। তাহলে আসো আমরা এখন এই ছকগুলো আগে পড়ে নিই, তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলোর সমাধান করব। দেখো, এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ফুটবল ও কমলা লেবু দেখতে পাচ্ছি। দেখো এখানে কি বলেছে, নিচের ছবির মতো করে একটি ভ্যান চিত্র আঁকি, পাশের ছবি দুটি লক্ষ্য করি, বস্তু দুটির কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি, এগুলোর মধ্যে মিল ও অমিল ভ্যান চিত্রে লিখি, এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এখানে দুইটি ভ্যান চিত্র দেওয়া আছে আর এখানে দুটি বস্তুর ছবি দেওয়া আছে। এই দুইটি বস্তুর ছবির সঙ্গে আমাদের মিল আর অমিলটি এই ভ্যান চিত্রের ভিতরে শিক্ষার্থী বন্ধুরা লিখতে বলেছে। দেখো এখানে একটি ফুটবল ও একটি কমলা লেবু আছে, আর এই ভ্যান চিত্রের ভিতরে ফুটবল, কমলা লেবু আর এই দুটির কি কি মিল রয়েছে এখানে লিখতে বলেছে। তাহলে আসো আমরা এটি পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি এখানে তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো এই ছক দুটো এখানে আমি সুন্দর করে সাজিয়ে ছক দুটো পূরণ করে নিয়েছি। দেখো এখানে ফুটবলের জায়গায় কি হবে, ফুটবল কি আকারে বড়, ভারী, শক্ত, চাপ দিলে চ্যাপ্টা হয় না, সাদা ও কালো রঙের। আর এই কমলা লেবু হচ্ছে আকারে ছোট। ফুটবলটি আকারে যেমন বড়, কমলা লেবুটি কি আকারে ছোট, হালকা। ফুটবলটি কি ছিল শক্ত ভারী, কিন্তু কমলা লেবুটি হালকা নরম। চাপ দিলে চ্যাপ্টা হয়, ফুটবল কিন্তু চ্যাপ্টা হয় না। কমলা আর এর রং হচ্ছে কমলা রঙের, আর এই ফুটবলটির রং হচ্ছে কি সাদা ও কালো রঙের। ফুটবলটির রং হচ্ছে সাদা ও কালো রঙের। এখন এই দুটো থেকে আমরা কি মিল পেলাম? দেখো আমরা মিল পেলাম যে নির্দিষ্ট আকৃতি আছে, মানে এর আকৃতি, এই দুটোর আকৃতি কিন্তু গোল। তার মানে কি এর নির্দিষ্ট আকৃতি আছে, ওজন আছে, আয়তন আছে, উভয়ই গোলাকৃত। মানে কি এর নির্দিষ্ট কি আছে, আকৃতিও আছে, ওজনও আছে, আয়তনও আছে, উভয় কি গোলাকৃত। এই দুটোই হচ্ছে কি গোলাকৃত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভ্যান চিত্রের ভিতরে এইভাবে লিখে নিবে, তাহলেই তোমাদের কি হবে, এই ছকটি পূরণ করা হয়ে যাবে। দেখো এখানে আমরা বায়ু এক ধরনের পদার্থ। আমরা জেনেছি সকল পদার্থেরই ওজন ও আয়তন আছে। বাতাসের কি ওজন ও আয়তন আছে? নিচের কাজটির মাধ্যমে বাতাস একটি পদার্থ কিনা জানার চেষ্টা করি। দেখো এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, বাতাস ভরলে কি হয় আর এর ফলাফল। তাহলে আসো আমরা এই ছকটি আলোচনা করি। বাতাস ভরলে কি হয়? বেলুনের আয়তন কি বেড়ে যায়? ফলাফল, হ্যাঁ, বেলুনের আয়তন বেড়ে যায়। ফুটবল কি ভারী হয়ে যায়? হ্যাঁ, বাতাস ভরার পর ফুটবলটি ভারী হয়ে যায়, ভারী হয়। ফুটবলের আয়তন কি বাড়ে? হ্যাঁ, বাতাসের কারণে ফুটবলটির আয়তন বেড়ে যায়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের 41 পৃষ্ঠার এই ছকটি আমরা সমাধান পড়ে নিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 43 পৃষ্ঠায় কি বলেছে, একটি পাত্রে রাবারটি নেই, মানে একটি রাবার একটি পাত্রে নিই, রাবারের আকৃতি কেমন পর্যবেক্ষণ করে লিখে রাখি। 3 নম্বরে কি বলেছে, এখন রাবারটিকে বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করি, রাবারটির আকৃতির কোনো পরিবর্তন হয়েছে খাতায় লিখে রাখি। এখন একটি গ্লাসে কিছু পানি নিই, পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি লিখে রাখি। 6 নম্বরে এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে গ্লাসের পানি ঢেলে দেখি, পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায় লিখে রাখি। এখন এই যে আমাদের আমরা এখান থেকে কি কি বুঝতে পারলাম আর কি কি আমাদের লিখতে বলেছে, তা আমরা এই ছকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা আসো ছকটি পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে রাবার আকৃতির পরিবর্তন কিন্তু হয়নি। রাবার অন্য কোনো পাত্রে রাখার কারণে কি তার আকৃতির কোনো পরিবর্তন হয়েছে?
পরিবর্তন হয়নি। 2 নম্বর পাত্রে রাখার কারণে কিন্তু তার আকৃতির কোনো পরিবর্তন হয়নি। তার কি আছে তাহলে আমরা বুঝতে পারলাম তার একটি নির্দিষ্ট আকৃতি আছে। তার মানে কি তার নির্দিষ্ট আকৃতি থাকে, তার আকৃতির কোনো পরিবর্তন হয় না। পানি গ্লাসের আকৃতি ধারণ করে, গ্লাসের আকৃতি ধারণ করে। বাটিতে রাখলে কি করে? বাটির আকার ধারণ করে। গ্লাসে রাখলে গ্লাসের আকৃতি ধারণ করে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করে, নির্দিষ্ট আকৃতি থাকে না। এর কি নেই? পানির কি নেই? নির্দিষ্ট কোনো আকৃতি নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 44 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, দেখো এখানে কি বলেছে, পাশের ছকের মতো একটি ছক তৈরি করি, নিচের ছবিগুলো দেখি, এখান থেকে একই ধরনের পদার্থগুলোকে চিহ্নিত করে ছকের 3টি দলে সাজাই। এই যে দেখো নিচে অসংখ্য কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো থেকে আমাদের এইখানে 3টি দল সাজাতে বলেছে। প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এবং প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সাথে আলোচনা করতে বলেছে। তাহলে আসো আমরা এখন ছকটি পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টি দলের কথা বলেছে। এখানে আমাদের 3টি দলের মধ্যে একটি হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, আরেকটি হচ্ছে কি বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ, দেখো কঠিন পদার্থ বলতে আমরা এখানে কি বুঝাই? ভারী জিনিসকে বুঝায়। যেমন এই যে মার্বেল, পুতুল, বই, পাথরের টুকরা, আর এই হচ্ছে রাবার। এগুলো হচ্ছে কঠিন পদার্থ। দেখো এখানে লেখা আছে মার্বেল, পুতুল, বই, পাথরের টুকরা, রাবার। এখান থেকে আমরা কঠিন পদার্থ কোনগুলো সেগুলো খুঁজে এখানে লিখে নিব। এরপরে দেখো তরল পদার্থ কোনটা? এই তেল হচ্ছে কি তরল পদার্থ। এখানে আমরা তরল পদার্থের জায়গায় তেল লিখে নিব। আর আরেকটি হচ্ছে কি বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ হচ্ছে কি, এই যে দেখো এই ফ্যানটি হচ্ছে বায়বীয় পদার্থ। তাই আমরা ফ্যানের বাতাসটি হচ্ছে কি বায়বীয় পদার্থ। তাই আমরা এখানে ফ্যানের বাতাস লিখে দিয়েছি। দল 3তে বায়বীয় পদার্থে হবে ফ্যানের বাতাস। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কি বলেছে, 1 নম্বরে পাশের ছকের মতো একটি ছক তৈরি করি। 2 নম্বরে নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি, এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। 3 নম্বরে প্রতিটি পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি। প্রতিটি পদার্থের বিশেষ একটি কাজ লিখি। তাহলে আসো আমরা ছকটি পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বস্তুর নাম হচ্ছে পেন্সিল, রাবার, কাগজ, কাচের জিনিস, স্টিলের জিনিস, আর হচ্ছে কি মোমবাতি। দেখো বৈশিষ্ট্য, এগুলোর কি বৈশিষ্ট্য রয়েছে? পেন্সিল কি শক্ত পদার্থ হলেও ব্যবহার করলে ক্ষয় হয়। রাবার চাপ দিলে সংকুচিত হয়। কাগজ ভাঁজ করা যায়। কাচের জিনিস কাচ ভঙ্গুর। স্টিলের জিনিসপত্র ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে। মোমবাতি তাপ দিলে গলে যায়। এদের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। আর ব্যবহার, দেখো এখানে ব্যবহার চেয়েছে, এই জায়গাটা অনেক ছোট শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা যাবে না, এই জন্য আমি পাশে লিখে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো ব্যবহার, লেখার কাজে ব্যবহৃত হয়। লেখার কাজে কি ব্যবহার হয়? পেন্সিল আমাদের লেখার কাজে ব্যবহার হয়। রাবার আমরা লেখা মোছার কাজে ব্যবহার করি। কাগজ দিয়ে বই খাতা তৈরি হয়। কাচের জিনিস কাচ ভঙ্গুর খাবার পরিবেশনে ব্যবহৃত হয়। কাচের জিনিস আমাদের কিসে ব্যবহৃত হয়? খাবার পরিবেশনে ব্যবহৃত হয়। ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে, এটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়। তাপ দিলে গলে যায়। আলো সৃষ্টিতে ব্যবহৃত হয়। মানে মোমবাতি দিয়ে আমরা কি করতে পারি? আলো জ্বালাতে পারি। এটা এখানে বুঝিয়েছে যে এই যে বস্তুগুলো রয়েছে, এই বস্তুগুলো আমাদের কোন কোন কাজে ব্যবহার করা হয়। আমরা সবাই জানি এই বস্তুগুলো আমাদের কোন কোন কাজে ব্যবহার করা হয়। এখন আমরা পরবর্তী ছকটি পড়ব। ডান দিক দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। নিজের দেখানো ছবির পদার্থগুলো চুম্বক দিয়ে স্পর্শ করি, কি ঘটছে লক্ষ্য করি। পর্যবেক্ষণের ফলাফল ডান পাশের ছকে আঁকি। দেখো এখানে চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে, এই যে এখানে অসংখ্য ছবি দেওয়া আছে। দেখো এখানে মগের ছবি দেওয়া আছে, এখানে সেফটি পিনের ছবি দেওয়া আছে, টাইলসের ছবি দেওয়া আছে, এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে। এখন চুম্বক যে এর ভিতরে চুম্বক কোন পদার্থগুলোকে কাছে টানে আর কোন পদার্থগুলোকে কাছে টানে না, এগুলো এই ছকের ভিতরেই লিখতে বলেছে। তাহলে আমরা পড়ে শোনাই, চলো।
দেখো চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে, আমরা ওই ছবি থেকে সেফটি পিন পেয়েছি, লোহার টুকরা পেয়েছি, জানালার গ্রিল পেয়েছি। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না, কাগজ, প্লাস্টিকের মগ আর মাটি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের 51 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকটি পড়ব। দেখো, কাজ, বস্তুর ব্যবহারে কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সমাধান, বস্তুর নাম, অসতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে, কিভাবে ব্যবহার করতে হবে। গরম পাতিল ধরলে হাত পুড়ে যাবে, ঠান্ডা হলে ধরতে হবে, গরম অবস্থায় ধরতে হলে কাপড় বা ন্যাকড়ার সাহায্যে ধরতে হবে। কাচের বোতল পড়ে ভেঙে যেতে পারে, এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। ছুরি, আঘাতপ্রাপ্ত হতে পারে। ছুরি দিয়ে কী হতে পারে? আঘাতপ্রাপ্ত হতে পারে। ব্যবহারে সাবধান থাকতে হবে যাতে নিজে বা অন্য কারোর খোঁচা বা আঘাত না লাগে। এখন আমরা পরবর্তী শক্তি দেখো, এখানে কি বলেছে, বস্তুর ব্যবহারে কিভাবে দায়িত্বশীল ও সাবধানী হওয়া যায়। বস্তু ব্যবহারের কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পাশের ছকের মতো একটি ছক আঁকি, নিচের ছবিতে দেওয়া বস্তুগুলো দেখি, এগুলো ব্যবহারের সময় কি সমস্যা হতে পারে, সমস্যা এড়ানোর জন্য কি করতে হবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি। দেখো, আমরা একটি ছক দেওয়া আছে, এখানে বলতেছে বস্তুর নাম, এই বস্তুগুলো ব্যবহারে, এখানে যে নামটি লেখা হবে যে বস্তুগুলো, এই বস্তুগুলো ব্যবহারে আমাদের কি কি অসতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে আর কিভাবে ব্যবহার করতে হবে। অসতর্ক থাকলে আমাদের কি সমস্যা হবে আর এগুলো ব্যবহার করার নিয়ম আমরা এই ছকের মধ্যে পড়ে নিব। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে আমি লিখতে গিয়েছিলাম, জায়গা অনেক কম, এজন্য লেখা যাচ্ছে না, আমি এই জন্য তোমাদেরকে অন্যভাবে বোঝাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে বলেছে 1 নম্বরে পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি। এখানে পদার্থের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে দেখো 2 নম্বর ছকে কি বলেছে, ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি, এগুলো কেন পদার্থ না তা লিখি। তাহলে আসো আমরা ছক দুটো পড়ে নেই। দেখো তোমাদের 53 পৃষ্ঠায় যে ছক দুটি আমি একটু আগে পড়লাম তারই উত্তর। পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য নিচে লেখা হলো। 1, পদার্থের নির্দিষ্ট ওজন আছে, পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। দেখো এখন আমরা ছক 2, 53 পৃষ্ঠায় যে 2 নম্বর ছকটি আছে সেটি সমাধান করব। তাপ, দেখো তাপ কি? তাপ একটি পদার্থ না। তাপ কি? এটা কি পদার্থ? তাপ কি? তাপ পদার্থ না। কেন? ওজন, আয়তন বা আকৃতি নেই, এ কারণে তাপ পদার্থ না। খাট কি পদার্থ? হ্যাঁ পদার্থ। কেন? নির্দিষ্ট ওজন, আয়তন ও আকৃতি আছে। লোহা কি পদার্থ? হ্যাঁ লোহা পদার্থ। কেন? নির্দিষ্ট ওজন, আয়তন ও আকৃতি আছে। চুম্বক বল কি পদার্থ? না পদার্থ না, ওজন, আয়তন বা আকৃতি নেই। প্লাস্টিকের পাত্র পদার্থ? নির্দিষ্ট ওজন, আয়তন ও আকৃতি আছে। তার মানে কি প্লাস্টিকের পাত্র পদার্থ। স্কুলের বেঞ্চ কি পদার্থ? স্কুলের বেঞ্চ পদার্থ, নির্দিষ্ট ওজন, আয়তন ও আকৃতি রয়েছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3য় ছকে কি বলেছে, নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় তা শনাক্ত করি। কেন এগুলোর কঠিন, তরল ও বায়বীয় পদার্থ বলা হয় তা লিখি। তারপর 4 নম্বর ছকে কি বলেছে, নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন তা লিখি। তাহলে আসলে আমরা ছক দুটো পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুধ হচ্ছে একটি কি তরল পদার্থ। আমরা জানি দুধ কোন ধরনের পদার্থ? তরল পদার্থ। কেন? নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। পাথর একটি কঠিন পদার্থ, নির্দিষ্ট আকার, আয়তন ও ওজন আছে, এই জন্য পাথর একটি কি কঠিন পদার্থ। ধোঁয়া কি বায়বীয় পদার্থ, নির্দিষ্ট কোনো আয়তন ও আকৃতি নেই, বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো পড়ে নিবে যে দুধ কোন ধরনের পদার্থ, পাথর কোন ধরনের পদার্থ, ধোঁয়া কোন ধরনের পদার্থ, এগুলো তোমাদের নৈমিত্তিক হিসেবে আসবে। এগুলো ভালো করে তোমরা শিখে নিবে। এইখানে যতগুলো ছক আছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। এখন আমরা পরবর্তী ছকটি পড়ব। তাহলে আসো আমরা পরবর্তী ছকটি পড়ে নেই। নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে
কোন বৈশিষ্ট্য ভিন্ন তা আমাদের লিখতে বলেছে। দেখো এখানে আমরা ছকটি লিখে নিয়েছি। বস্তু জোড়ার নাম পাথরের টুকরা এবং শোলার বল। পাথরের টুকরা ভারী ও শক্ত, শোলার বল হালকা ও নরম। স্টিলের এবং কাঠের চামচ। স্টিলের চামচ আঘাতে ঝনঝন শব্দ করে ও ভারী, কাঠের চামচ আঘাতে ঝনঝন শব্দ করে না ও হালকা। মম ও লোহার রড। মম নরম ও তাপে গলে যায়, লোহার রড শক্ত ও সহজে গলে যায়। তাহলে আমরা নিচের জোড়াগুলোর মধ্যে বৈশিষ্ট্য করে এই ভিন্নতাগুলো পেয়েছি। এরপরে দেখো তোমাদের পরবর্তী ছকে কি বলেছে, নিচের বস্তুগুলো কোন ধরনের পদার্থ, চুম্বক অচুম্বকীয় তা শনাক্ত করতে বলেছে। দেখো তোমাদের এই 5 নম্বর ছকটিতে কি বলেছে, নিচের বস্তুগুলো কোন ধরনের পদার্থ, চুম্বক অচুম্বক তা শনাক্ত করি। এখন আমরা জানি এখানে কোনটি অচুম্বক পদার্থ আর কোনটি চুম্বক পদার্থ। দেখো চুম্বক পদার্থের মধ্যে রয়েছে লোহার আলমারি, পিন। আর অচুম্বক পদার্থের ভিতরে রয়েছে বই, মাটি। বই আর মাটি হচ্ছে অচুম্বক পদার্থ। দেখো 6 কি বলেছে, সমাধান। নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। নিচের বস্তুগুলোর ভিতরে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। গরম বস্তু ধরতে গিয়ে যেন হাত পুড়ে না যায়, কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে অথবা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম বস্তুর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা যায় আমরা এটা পড়ে নিলাম। এখন কাচের তৈরি বস্তুর ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করবো আমরা, এমনভাবে ধরতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায়। তারপরে ছুরি জাতীয় ধারালো জিনিস নিজে বা অন্য কেউ যেন খোঁচা খেয়ে আঘাত পেয়ে প্রাপ্ত হয়ে না আসে। এটাই হচ্ছে কি সতর্কতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের অনুশীলনীমূলক সকল ছকের উত্তর আজকে আমরা দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের যে রচনামূলক অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ব।